ফাতেমার মেজাজ আজ খুব চড়ে গেছে। মেজাজ চড়ার মতো তেমন কোনো বড় ঘটনা ঘটেনি। মাঝে মাঝে অতি তুচ্ছ ব্যাপারে তার মাথায় রক্ত উঠে যায়। তখন তিনি কি বলেন বা কি করেন নিজেই জানেন না। এখন তার চোখ রক্তবর্ণ, কথা জড়িয়ে যাচ্ছে। তিনি সুপ্রভার দিকে তর্জনী উঁচিয়ে বলছেন, তোর মাকে বল এক্ষুনি বাড়ি থেকে বের হতে, এক্ষুনি। অনেকদিন ফকির খাওয়ানো হয়েছে, আর না। হোটেলের ফ্রি খাওয়া ফ্রি থাকা যথেষ্ট হয়েছে। এখন পথে নামতে বল। গতর খাটিয়ে খেয়ে দেখুক কেমন লাগে। এইখানে থেমে গেলে হতো, তিনি এখানে থামলেন না। পথে নেমে কিভাবে জীবনযাপন করলে খেয়ে পড়ে বাঁচা যায় তা বলতে শুরু করলেন। ইঙ্গিত টিঙ্গিতের ধার ধারলেন না, ভয়াবহ কথা বলতে শুরু করলেন। মা মেয়ে ঠোঁটে লিপস্টিক মেখে চন্দ্রিমা উদ্যানে হাঁটবি, কাস্টমার চলে আসবে, কোলে করে নিয়ে যাবে, কোলে কালে থাকবি, সুখে ভাড়া কাটবি। এইখানে তো কোলে করে কেউ রাখে না, পথে নামলেই কোল পাবি। সুপ্রভা ভয়ে এবং লজ্জায় থরথর করে কাঁপছে। মনে মনে বলছে, আল্লাহ তুমি মামিকে থামাও, তুমি দয়া করে মামিকে থামাও। মামির কথা শুনে সে যতটা ভয় পাচ্ছে তার চেয়ে বেশি ভয় পাচ্ছে মা এখন কি করবে এই ভেবে। ফাতেমার প্রতিটি শব্দ সুরাইয়ার কানে যাচ্ছে। সুরাইয়া খুব সহজ পাত্র না, চুপচাপ সব হজম করবে এই প্রশ্নই আসে না। সুপ্রভার ধারণা কিছুক্ষণের মধ্যেই তার মা বলবেন, সুপ্রভা ইমনকে বল একটা বেবি ট্যাক্সি ডাকতে, আমরা চলে যাব। সুপ্রভা যদি বলে মা কোথায় যাব, তিনি অবশ্যই বলবেন চন্দ্রিমা উদ্যানে, ভাড়া খাটব। এখন বাজে রাত 10টা, বড় মামাও বাসায় নেই। উপায়টা কি হবে? মিতু আপা আছেন, মার চিৎকার কথাবার্তা তিনি সব শুনছেন, কিন্তু কিছুই বলছেন না। সুপ্রভা দেখল মিতু আপা মগ ভর্তি চা নিয়ে ছাদে উঠে যাচ্ছে। এখন মা যদি সত্যি সত্যি বেবি ট্যাক্সি আনায়, তাহলে কেউ থাকবে না মাকে বুঝিয়ে দুটো কথা বলার। সুপ্রভার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কাঁদছে না ভয়ে। কাঁদলে বড় মামি আরও রেগে যেতে পারেন। যে ঘটনা থেকে এই অগ্নুৎপাত, সেই ঘটনা খুবই সামান্য। ফাতেমার পায়ে পানি এসে পা ফুলে গেছে। কাজের মেয়েকে বলেছেন এক গামলা গরম পানি এনে দিতে। গরম পানিতে পা ডুবিয়ে বসে থাকবেন। সে পানি আনতে অনেক দেরি করল, কারণ সে সুরাইয়াকে দোতলায় ভাত দিতে গিয়েছিল। ফাতেমা বললেন, ভাত ঘরে দিয়ে আসতে হবে কেন, নিচে নেমে খেতে পারে না? কাজের মেয়ে বলল, আম্মা আমি ছোট মুখে অত বড় কথা বলি কেমনি? ভাত চাই ভাত দিয়ে আসি, চা চাই চা দিয়ে আসি, ফ্রিজের ঠান্ডা পানি চাই পানি দিয়ে আসি। আমার কাম হইছে সিঁড়ি বাবা। আম্মা আমারে ক্ষমা দেন, চাকরি অনেক করছি, আর না। ফাতেমার বারুদের বস্তায় আগুন লেগে গেল। প্রথমে গরম পানির গামলা লাথি মেরে উল্টে দিলেন, শুরু করলেন চিৎকার। দুর্ভাগ্যক্রমে সুপ্রভা তখন তার সামনে। সে সরে পড়তে চেয়েছিল। ফাতেমা কঠিন গলায় বললেন, খবরদার মেয়ে, নড়বি না, খবরদার বললাম। ফাতেমার চিৎকার থামার পর সুপ্রভা খুব সাবধানে দোতলায় উঠল। মার ঘরে উকি দিল। মা রাতের খাওয়া শেষ করেছেন, দেয়ালে হেলান দিয়ে খাটে বসে আছেন। তাকে দেখেই বোঝা যাচ্ছে চিৎকার চেঁচামেচি সবই কানে গেছে। তার চোখ মুখ অস্বাভাবিক শান্ত। এই অস্বাভাবিক শান্ত ভাবটা মারাত্মক। আজ খুবই ভয়ঙ্কর কিছু ঘটবে। সুরাইয়া মেয়ের দিকে তাকিয়ে অত্যন্ত স্বাভাবিক গলায় বললেন, সুপ্রভা রাতের খাওয়া খেয়েছিস? সুপ্রভা ভয়ে ভয়ে বলল, হুঁ। ইমন ইমন খেয়েছে? হুঁ।
আমাকে একটু পান সুপারি এনে দে তো, পান খেতে ইচ্ছে করছে। চুন আলাদা করে আনবি। আচ্ছা। সুপ্রভা পান আনতে নিচে গেল। মার ব্যাপারটা এখনো কিছু বোঝা যাচ্ছে না। অতি স্বাভাবিক আচরণ করছেন, সেটাই অস্বাভাবিক। সুপ্রভার ভয় লাগছে। মিতু আপাকে ছাদ থেকে ডেকে নিয়ে আসতে ইচ্ছে করছে। মিতু আপা আশেপাশে থাকলেও একটা ভরসা। পিরিচে করে দুটা বানানো পান সুপ্রভার মার জন্য এনেছে। এক পাশে চুন, আরেক পাশে মৌরি, দুটা এলাচ। যেন পিরিচের দিকে তাকালেই মার মনটা ভালো হয়ে। সুপ্রভা। জি মা। ইমন কি করছে? পড়ছে। ওকে একটু ডাকতো, ওর সঙ্গে কথা আছে। আচ্ছা। তোর বড় মামা কি বাসায় আছে? জি না। ভাইজান কখন ফেরেন? 11টার মধ্যে সবসময় ফেরেন। এখন কটা বাজে? 10টা 10। তুই ইমনকে খবর দে। সুপ্রভা ভাইকে ডাকতে গেল। তাকে বলে দিতে হবে যে তার সম্পর্কে মাকে সে একটা মিথ্যা কথা বলেছে। সে বলেছে ভাইয়া ভাত খেয়েছে। আসলে তারা দুজনের কেউই ভাত খায়নি। ইমন পর্দা সরিয়ে মার ঘরে ঢুকল। শান্ত গলায় বলল, মা ডেকেছ? সুরাইয়া বললেন, চেয়ারটায় বস। ইমন বসল। সুরাইয়া হতভম্ব হয়ে দেখলেন ইমনের বসার ভঙ্গি অবিকল তার বাবার মতো। শুধু যে বসার ভঙ্গি তাই না, তাকানোর ভঙ্গিও সেরকম। ওই তো ভুরু কুঁচকে আছে, কপালের চামড়ায় সূক্ষ্ম ভাঁজ পড়েছে। এই বয়সেই কেমন গম্ভীর গম্ভীর ভাব। গলার স্বরটাও কি তার বাবার মতো? কখনো সেভাবে লক্ষ্য করা হয়নি। একদিন ইমনকে বলতে হবে টেলিফোনে তার সঙ্গে কথা বলতে। টেলিফোনের কথা শুনে বলতে পারবেন ইমনের গলার স্বর তার বাবার মতো কিনা। ইমন। জি। তোর মামি যেসব কথাবার্তা বলছিল শুনছিলি? হুম। ভুরু কুঁচকে আছিস কেন? ভুরু সোজা করে কথা বল। তোর মামির কথা শুনেছিস? শুনেছি। এর পরেও কি আমাদের এ বাড়িতে থাকা উচিত? হ্যাঁ উচিত। সুরাইয়া বিস্মিত হয়ে বললেন, উচিত কেন? উচিত কারণ আমাদের যাবার কোনো জায়গা নেই। সুরাইয়া তীক্ষ্ণ গলায় বললেন, যাবার জায়গা থাকতেই হবে। রাস্তায় থাকবো। রাস্তায় মানুষ বাস করে না। পাগলের মতো কথা বললে তো মা হবে না। পাগলের মতো কথা? কোন কথাটা পাগলের মতো বললাম? বেশিরভাগ কথাই তুমি পাগলের মতো বলো। তোর ধারণা আমি পাগল? ইমন কিছু বলল না, চুপ করে রইল। সুরাইয়া চোখ মুখ লাল করে বললেন, খবরদার, চুপ করে থাকবি না। তোর ধারণা আমি পাগল? বল, আমি পাগল? কিছুটা পাগলামি তোমার মধ্যে আছে। এত বড় কথা তুই বলতে পারলি? পাগল যদি হয়েই থাকি, কেন পাগল হয়েছি তুই জানিস না? কথার জবাব দে, চুপ করে থাকবি না। কথার জবাব দেবার কিছুই নেই। কথার জবাব দেয়া মানে কথার পিঠে কথা বলা। আমি একটা কথা বলবো, তুমি তার উত্তরে 5টা কথা বলবে। আবার আমি বলবো। লাভ কি? লাভ কি মানে? তুই কি সবসময় লাভ লোকসান দেখে চলিস? তুই কি লাভ লোকসানের দোকান খুলেছিস? একজন আমাকে আর আমার মেয়েকে বেশ্যা বলবে, তারপরেও তার বাড়িতে আমি থাকবো? কোন যুক্তিতে থাকবো? যুক্তি একটাই, আমাদের যাবার জায়গা নেই। তাছাড়া মামি রেগে গিয়ে কি বলেছেন সেটা বড় কথা না। রেগে গেলে আমরা সবাই কুৎসিত সব কথা বলি। মামি যেমন বলেন তুমিও বলো।
আ আ আমি বলি? কখন বলেছি? কি বলেছি? কখন বলেছ, কি বলেছ, সে সব তো মা আমি লিখে রাখিনি। তবে অনেকবারই অনেক কুৎসিত কথা বলেছ। যখন বলেছ তখন লজ্জায় মরে যেতে ইচ্ছে করেছে। ইচ্ছে করেছে যখন, তখন মরে গেলেই পারতিস। ছাদে উঠে ছাদ থেকে ঝাঁপ দিলেই পারতি। সেটা দিতে সাহস হয় না? মেনি বিড়াল হয়ে থাকতে ভালো লাগে? তুমি কুৎসিত কথা বলা শুরু করেছো মা। কথায় কথায় মা ডাকবি না। তোর মতো ছেলের মুখ থেকে মা ডাক শুনতে চাই না। তোর জ্ঞান বেশি হয়ে গেছে। তুই মহাজ্ঞানী হয়ে যাচ্ছিস। মহাজ্ঞানী পুত্রের আমার দরকার নেই। শোন মহাজ্ঞানী, আমি এই বাড়িতে থাকবো না। কোথায় যাবে? কোথায় যাব সেটাও জানার দরকার নেই। সুপ্রভাকে নিয়ে আমি এখন এই মুহূর্তে বিদেয় হব। তোর মামি যদি আমার পায়ে এসেও পড়ে থাকে, তারপরেও আমি থাকব না। ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। তুই এখন আমার সামনে থেকে যা। দয়া করে একটা বেবি ট্যাক্সি এনে দে। আচ্ছা। ইমন মার ঘর থেকে বের হলো। সুরাইয়া কাঁদতে শুরু করলেন। তিনি শব্দ করে কাঁদছেন। তার হাত পা কাঁপছে। দরজার আড়াল থেকে সুপ্রভা দেখছে, কিন্তু মাকে শান্ত করার জন্য এগিয়ে আসছে না। তার শুধু মনে হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সুরাইয়া তীক্ষ্ণ গলায় ডাকলেন, সুপ্রভা, সুপ্রভা। সুপ্রভা জবাব দিল না। সুরাইয়া বিছানা থেকে নামলেন, চটি পায়ে দিলেন, গায়ে একটা চাদর দিলেন। আর তখনই ইমন ঘরে ঢুকে বলল, মা, তোমার বেবি ট্যাক্সি এনেছি। তুমি যদি যেতে চাও যাও, আর যদি যেতে না চাও আমি বেবি ট্যাক্সি বিদায় করে দেব। মা, একটা কথা, তুমি কিন্তু একা যাবে, তোমার সঙ্গে সুপ্রভা যাবে না। সুরাইয়া অবাক হয়ে দেখলেন ইমন কঠিন গলায় কথা বলছে। ওই তো সেদিন এতটুকু বাচ্চা ছিল, বিছানা ভিজিয়ে সেই ভেজা বিছানায় শুয়ে থাকতো, একটু কাঁদতো না, ঠান্ডা লেগে জ্বর বাঁধাতো। একবার একটা উড়ন্ত মাছি হাত বাড়িয়ে খপ করে ধরে মুখে পুরে দিল। কিছুতেই আর মুখ খুলে না। অনেক সাধ্য সাধনা করে মুখ খোলানো হলো। কি কাণ্ড! মুখ খুলতেই মাছি উড়ে বাইরে চলে গেল। আর মাছির শোকে ইমনের সে কি কান্না! সুরাইয়া একাই বেবি ট্যাক্সিতে উঠলেন। সুপ্রভা কাঁদো কাঁদো গলায় বলল, মা, একটা কথা শুনবে? সুরাইয়া তীব্র গলায় বললেন, খবরদার, কোনো কথা না, খবরদার। তিনি বেবি ট্যাক্সিওয়ালাকে বেবি ট্যাক্সি চালাতে বললেন। বেবি ট্যাক্সিওয়ালা বললেন, কই যাইবেন? তাই তো, তিনি কোথায় যাবেন? অনেক চেষ্টা করেও তিনি কোনো ঠিকানা মনে করতে পারলেন না। এমন কেউ কি আছে যার কাছে আজ রাতটা কাটানো যায়? থাকার তো কথা। তার দূর সম্পর্কের এক খালা, মিলি খালা থাকেন যাত্রাবাড়িতে। মিলি খালার সঙ্গে একসময় ভালো যোগাযোগ ছিল। যাত্রাবাড়িতে তার বাসায় সুরাইয়া কয়েকবার গিয়েছে, কিন্তু এখন খুঁজেও ঠিকানা বের করতে পারবে না। কলেজ জীবনের কয়েকজন ঘনিষ্ঠ বান্ধবী ছিল, তারা এখন কে কোথায় আছে কিচ্ছু জানেন না। আগে যে বাড়িতে থাকতেন সেই বাড়িতে গেলে কেমন হয়? বাড়িওয়ালার স্ত্রীকে যদি বলেন, আজ রাতটা আমি আপনার বাড়িতে থাকব, তিনি নিশ্চয়ই তাকে বের করে দেবেন না। আগের বাড়ির ঠিকানা তিনি জানেন। বেবি ট্যাক্সিওয়ালা আবার বলল, কই যাইবেন? তিনি বললেন, মালিবাগ। 30 টাকা ভাড়া পড়ব। 30 টাকাই দেব। তার সঙ্গে টাকা আছে, খুব বেশি না, তবে আছে। 700 টাকার মতো আছে, কিন্তু ভাঙতেও থাকার কথা। আগের বাড়িওয়ালার বাড়িতে না গিয়ে কোনো একটা হোটেলে কি ওঠা যায় না? মাঝারি মানের কোনো হোটেল। খুবই কি অস্বাভাবিক হবে? একা মেয়ে দেখে হোটেলওয়ালা কি তাকে ঘর দেবে না? আচ্ছা,
বেবি ট্যাক্সিওয়ালাকে যদি বলেন, ভাই শুনুন, আজকের রাতটা আমি আপনার ফ্যামিলির সঙ্গে কাটিয়ে দিতে চাই, সকালবেলা আমি জায়গা খুঁজে নেব, তখন কি হবে? খুবই আশ্চর্যের ব্যাপার, দীর্ঘদিন তিনি যে বাড়িতে ছিলেন সেই বাড়ি খুঁজে পেলেন না। গলিতে ঢোকার মুখে মদিনা কাবাব হাউস বলে একটা দোকান ছিল, সেটা নেই। গলিটাও অন্যরকম লাগছে। বেবি ট্যাক্সিওয়ালা বলল, খালাম্মা, বাড়ির নম্বর কত? তিনি বাড়ির নম্বর বলতে পারলেন না, বাড়িওয়ালার নামও মনে নেই। আকাশের অবস্থাও ভালো না, মেঘ ডাকছে, বোঝাই যাচ্ছে বৃষ্টি হবে। শ্রাবণ মাসের শুরু, রোজই বৃষ্টি হবার কথা। অনেকদিন খরা গেল, আজ মনে হয় আকাশ ভেঙে বৃষ্টি নামবে। বৃষ্টি নামার আগে কোনো একটা আশ্রয়ে চলে যাওয়া উচিত। সেই আশ্রয়টা কি? বেবি ট্যাক্সিওয়ালা বিরক্ত মুখে বলল, খালাম্মা, আর কত ঘুরমো? সুরাইয়া বললেন, কমলাপুর রেল স্টেশনে চলো। ওই দিকে বেবি যাইব না। পথের মাঝখানে আমি কোথায় নামবো? বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। সুরাইয়ার মনে হলো তার জ্বর আসছে। জ্বর না এলে অল্প হাওয়াতেই এমন কেঁপে কেঁপে উঠতেন না। খালাম্মা, আমি কমলাপুর যামু না, ভাড়া মেটাইয়া দেন। সুরাইয়ার মনে হলো তিনি বিপদে পড়েছেন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, বিপদে পড়লেও তিনি অস্থির বোধ করছেন না, বরং ভালো লাগছে। খুব খারাপ সময়ের পরপরই খুব ভালো সময় আসে, এটা জগতের নিয়ম। বেবি ট্যাক্সিওয়ালা রাস্তার মাঝখানে তাকে নামিয়ে দেবে। তিনি বৃষ্টিতে ভিজতে থাকবেন, পথে পানি জমে যাবে। পানি ভেঙে তিনি এগুতে থাকবেন। কোনো খোলা ম্যানহোলে হোঁচট খেয়ে তিনি নোংরা পানিতে পড়ে যাবেন। তার হাত থেকে ছিটকে হ্যান্ডব্যাগটা পড়ে যাবে। তিনি আর সেই ব্যাগ খুঁজে পাবেন না। নোংরা কাদা পানিতে তার শরীর মাখামাখি হয়ে যাবে। তখন দেখবেন গুন্ডা টাইপের কিছু মানুষ দূর থেকে তাকে দেখছে। তাদের মধ্যে একজন পানিতে ছপ ছপ শব্দ তুলে এগিয়ে আসছে। এর যে খারাপ অবস্থা তো কিছু হতে পারে না। এরকম খারাপ অবস্থার পরই ভালো অবস্থা আসে। সেই ভালো অবস্থাটা কি? বৃষ্টি জোরে সোরে নেমেছে। বেবি ট্যাক্সিওয়ালা তাকে নামিয়ে দেয়নি, বরং বেবি ট্যাক্সি চালিয়ে নিয়ে যাচ্ছে। মনে হয় কমলাপুর রেল স্টেশনের দিকেই নিয়ে যাচ্ছে। তিনি কিছু জিজ্ঞাসা করলেন না, নিয়ে যাক, যেখানে খুশি নিয়ে যাক। বেবি ট্যাক্সি থেকে বৃষ্টি দেখতে তার ভালো লাগছে। শীত ভাবটা যদিও আরও প্রবল হয়েছে। আচ্ছা, আজ রাতে তার জীবনে বিস্ময়কর কোনো ঘটনা ঘটবে না তো? কমলাপুর রেল স্টেশনে নেমেই যদি দেখেন ইমনের বাবা ট্রেন থেকে নামছে, রিক্সা খুঁজছে। ঝড় বৃষ্টির রাত বলে রিক্সা পাচ্ছে না। তাদের বেবি ট্যাক্সি থামতে দেখেই মানুষটা এগিয়ে এলো। তাকে সম্পূর্ণ আগ্রাহ্য করে বেবি ট্যাক্সিওয়ালার সঙ্গে কথা বলছে। ভাড়া যাবে। কোথায় যাবেন? মালিবাগ যাব। মালিবাগের কোনখানে? রেল ক্রসিং পার হয়ে গলিতে ঢুকতে হবে। গলির মোড়ে একটা কাবাবের দোকান আছে, মদিনা কাবাব হাউস নাম। কাবাব হাউস পার হয়ে অল্প একটু গেলেই হবে। তখন পেছনের সিট থেকে সুরাইয়া বলবে, তোমার কি বাড়ির নাম্বার মনে আছে? বাড়ির নাম্বার কিংবা বাড়িওয়ালার নাম মনে না থাকলে বাড়ি খুঁজে পাবে না। তখন মানুষটা দারুণ অবাক হয়ে বলবে, আরে সুরাইয়া, তুমি তুমি কোত্থেকে? সুরাইয়া ক্লান্ত ভঙ্গিতে বলবেন, জানি না কোত্থেকে। মানুষটা বলবে, তুমি এরকম কেঁপে কেঁপে উঠছ কেন? জ্বর নাকি? বলেই হাত বাড়িয়ে কপাল ছুঁয়ে আঁতকে উঠে বলবে, তো তোমার তো গায়ে অনেক জ্বর, শাড়িও ভিজিয়ে ফেলেছ। সুরাইয়া বলবে, এই শাড়িটা দেখে
তুমি কি কিছু বলতে পারবে? কোনো স্মৃতি কি তোমার মনে পড়ে? কিছু মনে পড়ছে না তো। মনে করার চেষ্টা করো। আচ্ছা, আমি তোমাকে সাহায্য করি। তারিখটা হচ্ছে 15ই আগস্ট, তোমার জন্মদিন। না, কিছুই মনে পড়ছে না। আরও একটু চিন্তা করো। তোমার জন্মদিনে আমি তোমাকে একটা উপহার দিলাম। তুমি প্যাকেট খুলে দেখলে এই শাড়িটা। তুমি বিস্মিত হয়ে বললে, এটা আমার উপহার? শাড়ি? আমি বললাম, হুঁ। তুমি অবাক হয়ে তাকালে। তখন আমি বললাম, শাড়িটা তোমাকে দিলেও পরবো আমি, এবং এই শাড়ি পরে সুন্দর হয়ে তোমার সামনে উপস্থিত হব। কাজেই উপহারটা তোমার জন্যই হলো, তাই না? তুমি চেয়ে বললে, হ্যাঁ, অবশ্যই আমার জন্য। এই শাড়ি আমি বৎসরে শুধু একবারই পরি, তোমার জন্মদিনে, 15ই আগস্ট। আজ 15ই আগস্ট। মজার ব্যাপার কি জানো? আজ যে তোমার জন্মদিন, তোমার ছেলেমেয়েরা তা জানে না। আজকের মতো দিনে তাদের কারণে আমি বাড়ি থেকে বের হয়ে এসেছি। এসে অবশ্যই ভালোই হয়েছে, তোমার সঙ্গে দেখা হয়ে গেল। সুপ্রভা কাঁদছে। ইমন গম্ভীর মুখে বসে আছে। বোনকে সান্ত্বনা দিয়ে কোনো কথা বলছে না। কিছুক্ষণ আগে মিতু এসেছিল। সে কিছুক্ষণ বসে উঠে চলে গেছে। সুপ্রভা কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, মা এখন কোথায়? ইমন বলল, আমি কি করে বলবো কোথায়? তোমার দুশ্চিন্তা হচ্ছে না? হচ্ছে। খুঁজতে যাবে না? কোথায় খুঁজবো? সুপ্রভা চোখ মুছছে। ইমন বোনের দিকে তাকিয়ে আছে। তার চোখ মুখ কঠিন। তাকে দেখে মনে হচ্ছে সে খুব রেগে আছে। ভাইয়া, বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। বর্ষাকালে ঝড় বৃষ্টি তো হবেই। তোমার একটু দুশ্চিন্তা লাগছে না? সুপ্রভা, শোন, মায়ের পাগলামি যত দিন যাচ্ছে তত বাড়ছে। কেউ মাকে কিছু বলছে না। মাকে বলা উচিত না? সেই বলাটাই বলেছি। মা আজ একটা ধাক্কার মতো খাবে, এতে তার লাভ হবে। ক্ষতিও তো হতে পারে। হ্যাঁ, ক্ষতিও হতে পারে। এই রিস্ক আমাদের নিতেই হবে। মা বাস করছে কল্পনার জগতে। মার জগতের সঙ্গে বাস্তবের জগতের কোনো মিল নেই। বাস্তব পৃথিবীটা কেমন তার দেখা উচিত। তুমি টিচারদের মতো করে কথা বলবে না তো ভাইয়া? আমার ভালো লাগছে না। তুমি এরকম শান্ত ভঙ্গিতে কিভাবে বসে আছো, আমি সেটাই বুঝতে পারছি না। তুমি সত্যি মাকে খুঁজতে যাবে না? না, আমি বড় মামাকে নিয়ে মার খোঁজে যাব। বড় মামা সকালবেলা চিটাগাং গিয়েছে, আজ রাতে ফিরবেন না। ও। সুপ্রভা, শোন, তুই আমার সামনে বসে কাঁদবি না, দেখতে খারাপ লাগছে। সুপ্রভা উঠে চলে গেল। যে ভঙ্গিতে গেল তাতে মনে হলো এক্ষুনি সে একাই বাড়ি থেকে বের হয়ে যাবে। সে গেল দোতলার বারান্দায়, রেলিং ধরে দাঁড়িয়ে থাকলো। তার চোখে মুখে বৃষ্টি পড়ছে। বৃষ্টির পানিতে এবং চোখের জলে একাকার হয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে টেলিফোন বাজছে। মিতু উঠে গিয়ে রিসিভার হাতে নিয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে টেলিফোন রেখে দিল। কিছুক্ষণ পর আবার টেলিফোন। মিতু রিসিভার হাতে নিয়েই বলল, কে? নবনী? ওপাশে কিছুক্ষণের জন্য নীরবতা। তারপরেই নবনীর বিস্মিত গলা, আপনি মিতু আপা, তাই না? কি করে বুঝলেন আমি টেলিফোন করেছি? আমার ইএসপি পাওয়ার আছে। আমি আগে ভাগে অনেক কিছু বুঝতে পারি। যান, আপনি ঠাট্টা করছেন। মোটেই ঠাট্টা করছি না। মাঝে মাঝে আমি পারি।
প্রমাণ দেব? দিন তো। এই মুহূর্তে তুমি একটা সাদা ড্রেস পরে আছো, শাড়ি পরেছো, না সালোয়ার কামিজ পরেছো তা বলতে পারছি না, তবে পোশাকের রং সাদা। হয়েছে? হয়নি। ও আচ্ছা, আমি সবসময় বলতে পারি না, মাঝে মাঝে পারি। বলুন তো, আমি কানে কি রঙের পাথরের দুল পরেছি? বলতে পারছি না। সবুজ পাথরের দুল, পান্নার ইমিটেশন। আমার বড় চাচা অস্ট্রেলিয়ায় থাকেন, ইমিগ্রান্ট। উনি দেশে বেড়াতে এসেছেন, কারো জন্য কিছু আনেননি, শুধু আমার জন্য সবুজ পাথরের দুল এনেছেন। প্রথমে আমি ভেবেছিলাম রিয়েল, পরে জানলাম ইমিটেশন। তোমার একটু মন খারাপ হলো? জি, তবে মন খারাপ বেশিক্ষণ থাকেনি। দুলজোড়া যে কি সুন্দর, দেখলেই আপনার মাথা ঘুরে যাবে। আচ্ছা, একদিন দেখব। আপা শুনুন, আপনি কি করে বললেন যে আমি সাদা কাপড় পরে আছি? আমি তো বলতে পারিনি। না, পেরেছেন। আমি আসলে মিথ্যা করে বলেছি পারেননি। আমি সাদা সালোয়ার কামিজ পরেছি। এই সেটটা আমার মা আমাকে কিনে দিয়েছেন। গতবার আমরা দিল্লি গেলাম, দিল্লি থেকে কেনা। দিল্লিতে একটা আন্ডারগ্রাউন্ড মার্কেট আছে, পালিকা বাজার। মা পছন্দ করে কিনেছেন। আমার দু চক্ষের বিষ। সাদা রং হচ্ছে বিধবার রং, তাই না আপা? আমার ফেভারিট কালারকে জানেন? আমার ফেভারিট কালার হচ্ছে রেড। আমি একটা বইয়ে পড়েছি, লাল রং যাদের প্রিয় তারা মানুষ হিসেবে খুব ভালো হয়। আপা শুনুন, আমার এখন টেলিফোন রেখে দিতে হবে। আপনি কি আমার জন্য ছোট্ট একটা কাজ করে দিতে পারবেন? হ্যাঁ পারবো। ইমনকে কিছু বলতে হবে? জি, আগামী পরশু ওনার আমাকে পড়াতে আসার কথা। ওই দিন আমার ছোট খালার ছেলের বার্থডে, আমাকে বার্থডেতে যেতে হবে। ইমনকে বলবো সে যেন তোমাকে পড়াতে না যায়। না না, আমি পড়া মিস দিতে চাই না। এমনিতেই আমি খুব খারাপ ছাত্রী। আপনি শুধু বলবেন উনি যেন একটু দেরি করে আসেন। একটু দেরি মানে কতক্ষণ দেরি? 1 ঘন্টা? আচ্ছা, 1 ঘন্টা। আপা, আসলে আমি জন্মদিনে যেতেই চাচ্ছিলাম না, কিন্তু আমার ওই কাজিন আমাকে খুব পছন্দ করে। খুব পছন্দ করে শুনে আপনি আবার অন্য কিছু ভেবে বসবেন না। ওর বয়স হলো 7 বছর। ও আচ্ছা, তাহলে আপা আমি এখন রাখি। আপনার সঙ্গে কথা বলতে আমার এত ভালো লাগে, মনে হয় কত দিনের চেনা। আচ্ছা আপা, আপনাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে? হচ্ছে, আমাদের এদিকেও হচ্ছে। বর্ষাকাল আমার কাছে জঘন্য লাগে। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তবে সবচেয়ে জঘন্য লাগে শীতকাল। শীতকালে চামড়া ফেটে যায়, এই জন্যে। আমার আবার খুব ড্রাই স্কিন। আপা, আপনার স্কিন কীরকম, অয়েলি না ড্রাই? ঠিক জানি না, আমার মনে হয় মাঝারি ধরনের। আপনার গায়ের রং তাহলে শ্যামলা। শ্যামলা মেয়েদের স্কিন হয় নর্মাল, আর যারা খুব ফর্সা তাদের স্কিন হয় খুব ড্রাই হবে, নয়তো হবে অয়েলি। এই জন্য মাঝে মাঝে আমার কাছে মনে হয় শ্যামলা হয়ে কেন জন্মালাম না। লোকে আমাকে কালো বলতো। লোকের বলায় কি যায় আসে, তাই না আপা? হ্যাঁ তাই। আচ্ছা এখন রাখি। খোদা হাফেজ। সরি সরি, আল্লাহ হাফেজ। আমার এক হুজুর আছেন, উনি আমাকে বলেছেন কখনো যেন খোদা হাফেজ না বলি, সব সময় যেন আল্লাহ হাফেজ বলি। দুটোই তো এক। না, এক না, কি যেন একটা ডিফারেন্স আছে। আচ্ছা, আমি হুজুরকে জিজ্ঞেস করে আপনাকে জানাবো। টেলিফোন রেখে মিতু ঢুকলো ইমনের ঘরে। সহজ স্বাভাবিক গলায় বলল, ইমন, তুই উঠে কাপড় পর তো, এক জায়গায় যাব। কোথায়? কমলাপুর রেল স্টেশনে।
আমার সিক্সথ সেন্স বলছে ফুফু কমলাপুর রেল স্টেশনে বসে আছেন। ইমন বিরক্ত গলায় বলল, তুই তোর সিক্স সেন্স নিয়ে ফাজলামি আমার সঙ্গে করবি না। তোর ধারণা হয়েছে মা কমলাপুর রেল স্টেশনে, তুই সেই ধারণার কথা বলবি? রেগে যাচ্ছিস কেন? রাখছি না। অবশ্যই রাখছিস। যত রাখছিস ততই কুজো হচ্ছিস। ঘাড় সোজা করে বসতে পারিস না? হ্যাচব্যাক অফ ঢাকা। বেবি ট্যাক্সিতে উঠেই মিতু হাসি হাসি মুখে বলল, আচ্ছা শোন, তোকে একটা জটিল প্রশ্ন জিজ্ঞেস করি। তুই তো আবার ঠান্ডা মাথার ছেলে, ভেবেচিন্তে জবাব দে। মনে কর একটা ছেলে এবং একটা মেয়ে ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে। তাদের মাঝে দুই দুই সম্পর্ক। বড় হয়ে তারা বিয়ে করলো। বিয়ের পরে যদি মেয়েটা স্বামীকে তুই তুই করে বলে, তাহলে স্বামী বেচারা কি রাগ করবে? ইমন জবাব দিচ্ছে না, বিস্মিত হয়ে তাকিয়ে আছে। মিতু হালকা গলায় বলল, তোকে আরও কিছু হিন্টস দিয়ে দিই। ধরে নেই ছেলে এবং মেয়ে ফার্স্ট কাজিন। এ কি, এরকম রাগী চোখে তাকিয়ে আছিস কেন? ঠাট্টা করছি। আমি ঠাট্টাও করতে পারবো না? ইমন বলল, এ ধরনের ঠাট্টা আমার পছন্দ না। মিতু হাই তুলতে তুলতে বলল, ঠাট্টা পছন্দ না? তাহলে ঠাট্টা না, সত্যি কথাই বলছি। এখন বল, বিয়ের পর তোকে যদি আমি তুই তুই করে বলি, তুই কি রাগ করবি? আচ্ছা বাবা যা, জবাব দিতে হবে না। বিয়ের পর তুমি করেই বলবো। বিয়ের পর কেন, এখন থেকেই বলবো। ইমন তাকিয়ে আছে, কি বলবে ভেবে পাচ্ছে না। মিতু বলল, এই তুমি তো ভিজে যাচ্ছ, আর একটু সরে এসে বসো। বলেই মিতু হাসতে শুরু করলো। তার হাসি আর থামেই না। ইমন খুব চেষ্টা করছে মিতুর উপর রাগ করতে পারছে না, বরং অন্য রকম মায়ায় সে অভিভূত হয়ে পড়েছে। তার কাছে মনে হচ্ছে সে তার একটা জীবন এই বিচিত্র মেয়েটির মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারবে।